মেয়েটা একদম সুমুর নিকটে চলে এসেছে। মেয়েটার ঠোঁটে লেগে আছে মুচকি হাসি, হাতে তাজা লাল গোলাপ। হঠাৎ মেয়েটা সুমুকে ভুল প্রমাণিত করে সুমুর হাতে গোলাপটি দিয়ে অন্ধকারে তলিয়ে গেল। সুমু মেয়েটার যাওয়ার পানে তাকিয়ে থাকতে থাকতে আরেকটি মেয়ে এসে সুমুর সামনে দাঁড়ালো। সুমু কিছু বলতে যাবে, তার আগেই মেয়েটি গোলাপ সুমুর হাতে দিয়ে চলে গেল। সুমু শুধু বোকার মতন তাকিয়ে রইল। একইভাবে আরো একটা মেয়ে সামনে আসতে সুমু আর কৌতূহল দমিয়ে রাখতে না পেরে প্রশ্ন করল, কারা আপনারা? আর এইভাবে আমাকে গোলাপ দিচ্ছেন কেন? মেয়েটি কোনো উত্তর না দিয়ে গোলাপটি হাতে দিয়ে চলে গেল। একইভাবে মোট 10টি মেয়ে এসে 10টি ফুল দিয়ে গেল। সকলকেই সুমু একই প্রশ্ন করেছে, তবে কেউ কোনো উত্তর দেয়নি। ওদের দেখে মনে হচ্ছিল ওরা যেন রোবট। সুমু আর থাকতে না পেরে পা বাড়ল মেয়েগুলোর যাওয়ার দিকে। তখনই কিছু বাইক এসে ঘিরে ধরল সুমুকে। ভয়টা আবারও ফিরে এলো সুমোর। বাইকগুলো সুমোর চারপাশ দিয়ে গোল গোল করে ঘুরছে। সকলের পরনে রাইডিং কস্টিউম, মাথায় হেলমেট। সুমু ভয় পেল, নিজের ভয়টা প্রকাশ করলো না বাইরে। কোনো প্রশ্ন না করে চুপচাপ দাঁড়িয়ে রইল। সুমু প্রস্তুত হলো পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার। হঠাৎ একটা ধোঁয়া এসে চোখের সামনে সবকিছু অন্ধকার করে দিল। হাত দিয়ে চোখ ঢেকে ফেললো সুমু। ততক্ষণে বাইকারগুলো বাইক থামিয়ে ফেলেছে, কিন্তু অদ্ভুতভাবে এই ধোঁয়া সুমুর কোনো সমস্যা হলো না। চোখ থেকে হাত সরল সুমু। ধোঁয়াটা আস্তে আস্তে পরিষ্কার হতেই সুমু দেখলো ধোঁয়ার মধ্য দিয়ে কেউ একজন এগিয়ে আসছে সুমুর দিকে। পরনে সাদা ব্লেজার, পায়ে স্নেকার্স, হাতে ব্ল্যাক ওয়াচ, চোখে সানগ্লাস, চুলগুলো জেল দিয়ে সেট করে রাখা। কিন্তু ধোঁয়ার ফলে মুখটা অস্পষ্ট, তবে সুমুর চিনতে অসুবিধা হলো না মানবটিকে। মানবটি এসে সুমুর পাশে দাঁড়ালো। সুমু অপলক তাকিয়ে রইল মানবটির দিকে। মুখ খুলে কিছু বলতে নিবে, তখনই মানবটি সুমুর ঠোঁটে নিজের আঙুল চেপে ধরে সুমুকে থামিয়ে দিল। সুমুর কানের কাছে মুখ নিয়ে বলল, আমার ভালোবাসার মানুষটিকে দেখার জন্য তোমাকে আরো একটু কষ্ট করতে হবে। সামিয়া এসে শেহরাজের হাতে একটা লাল কাপড় দিয়ে চলে গেল। সামিয়াকে দেখে সুমু কিছু বলতে নিলে বলতে দিল না শেহরাজ। সুমু তাকিয়ে রইল শেহরাজের দিকে। শেহরাজ কাপড়টা দিয়ে সুমুর চোখ বেঁধে দিল। সুমু আর কিছু বলল না, চুপচাপ তার খান সাহেবের কাজকর্ম দেখতে লাগলো। আচমকাই শেহরাজ সুমুকে পাজা খুলে তুলে নিল। এ পর্যায়ে এসে সুমু মুখ খুলল। কি করছেন খান সাহেব? আমি জানি আমাকে আপনি কোলে তুলে নিয়েছেন। প্লিজ নামান। এখানে আপনার ভালোবাসার মানুষটি আছে হয়তো, সে দেখলে কি ভাববে? প্লিজ নামান বলছি। আমি বুঝতে পারছি না আপনি ঠিক কি করতে চাইছেন। প্লিজ এইসব বন্ধ করুন আর আমাকে নামান। শেহরাজ সুমুর কোনো প্রশ্নের উত্তর দিল না। সুমুকে কোলে করেই নিয়ে গেল আর্চের বাম পাশের হার্টের মধ্যে। সাদা কাপড় দিয়ে ঢাকা জিনিসটার সামনে দাঁড়িয়ে নামিয়ে দিল সুমুকে কোল থেকে। সুমু চোখ খুলতে দিল না শেহরাজ। সুমুকে চোখ বন্ধ অবস্থায় দাঁড় করিয়ে রেখে সাদা কাপড়টা টান দিয়ে নামিয়ে ফেলল। গিয়ে দাঁড়ালো আবারও সুমুর পাশে। সুমুর চোখের উপর থেকে কাপড়টা খুলে দিয়ে সুমুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি দেখতে চেয়েছিলে না আমার ভালোবাসার মানুষটিকে? এখন চোখ খুলে দেখো, সে তোমার সামনে দাঁড়িয়ে আছে। দেখো তো আমাদের দুজনকে পাশাপাশি কেমন মানিয়েছে। আস্তে আস্তে চোখ মেলে তাকালো সুমু। চোখের সামনে দাঁড়িয়ে থাকা জিনিসটাকে দেখে অবাকের শেষ সীমানায় পৌঁছে গেল সুমু। চোখের সামনে দেখা জিনিসটাকে সত্যি মনে হচ্ছে না সুমুর। এটা কিভাবে সম্ভব হলো বুঝতেই পারছে না সুমু। তার চোখের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে একটি আয়না, যার ভিতরে নিজের আর তার খান সাহেবের প্রতিবিম্বই দেখতে পাচ্ছে সুমু। শেহরাজের ঠোঁটে হাসি লেগে আছে। সুমু কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। শেহরাজ আয়নার মধ্যে সুমুর দিকে তাকিয়ে বলল, কি মহারানী, হিংসা হচ্ছে? সুমু ভ্রুকুচকে ফেললো। শেহরাজ তা দেখে ঠোঁট চিপে হেসে বলল, হচ্ছে জানি, হবেই তো। আমার ভালোবাসার মানুষটা এত সুন্দর যে আকাশের চাঁদটাও তাকে দেখে হিংসা করবে। সেখানে তুমি তো সামান্য একজন নারী। আচ্ছা তুমিই বলো, নিঃসন্দেহে কি আমার ভালোবাসার মানুষটা সুন্দর না? তার সৌন্দর্যের কি সত্যি কোনো তুলনা হয়? আমার সাথে কি তাকে মানায়নি? নিঃসন্দেহে কি আমি একজন ভাগ্যবান পুরুষ না? তার মতো করে কি গোটা দুনিয়ার কোনো নারী আমাকে ভালোবাসতে পারবে? বলো সুমু, তোমার মতামত কি?
সুমু আয়না থেকে চোখ সরিয়ে তাকালো শেহরাজের দিকে। চোখ দুটি ছলছল করছে সোমর। দুপা উঁচু করে জাপটে ধরলো শেহরাজের গলা। হু করে কেঁদে উঠল সোমা। শেহরাজ সুমুর কোমর চাপটে ধরে আরো একটু উঁচু করে ফেললো সুমুকে। সুমু কেঁদেই চলেছে। কান্নার ফলে গলা দিয়ে কথা বের হচ্ছে না সুমর। হঠাৎ শেহরাজের গলা ছেড়ে দিল সুমু। শেহরাজ সুমুকে নিচে নামিয়ে দিল। কাঁদতে কাঁদতে শেহরাজের পায়ের সামনে বালির উপরই বসে পড়ল সে। শেহরাজের দু পা ধরে চিৎকার করে কাঁদছে সোমো। এই কান্না কিসের কান্না জানে না সোমো। এক বুক ভরা কষ্ট শেষে মানুষ যখন কষ্টের কারণটা বিনিময়ে আনন্দ খুঁজে পায়, সব আশা শেষ হয়ে যাবার শেষ সময় এসে যখন একটা মানুষ এক বিন্দু আশা নতুন করে দেখতে পায়, তখন হয়তো মানুষ খুশিতে বাচ্চাদের মতো এইভাবেই কাঁদে। এই কান্না মাধ্যম হয়তো সব কষ্ট আর আনন্দ একসাথে একত্রে বের হয়। শেহরাজ সুমুকে টেনে দাঁড় করালো। সুমুকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলা, আজকের পর তুমি আর কাঁদবে না সুমো। তবু যদি কাঁদতে হয় শুধু আমার জন্য কাঁদবে, আমার বুকের মধ্যে। এর বাহিরে তোমার জন্য কান্না নিষিদ্ধ সুমো। তোমার চোখের পানি আর ঠোঁটের হাসি কারণ শুধুমাত্র আমি হব, আর কেউ না। হঠাৎ রাহিনরা সকলে হাততালি দিয়ে উঠল। আয়ুব সিটি মারলো। লজ্জা পেল সুমু। শেহরাজের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। আয়ুব চেঁচিয়ে বলল, জিও এসকে জিও, ফাটিয়ে দিয়েছিস তুই। রাহিন চোখ মেরে বলল, এসকে, আমি ওর ভাই হই। ও না হয় জানতো না আমরা এখানে আছি, তুই তো জানতি। একটু তো লজ্জা শরম রাখ বড় ভাইদের সামনে। শারবাজ বলল, এইখানে যে আমরা আছি ভুলে গেছিস? আমি কিন্তু তোর বড় ভাই শেহরাজ। স্যান্ডি তার স্যার অবস্থা থেকে শুধু চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ভালোবাসার যে একটা কঠোর মানুষকেও এতটা বদলে দিতে পারে, আজ তা স্যান্ডি নিজের চোখে দেখল। সুমুর লজ্জায় গাল লাল হয়ে গেছে। ছোট বোন বড় ভাইদের সামনে কেমন একটা পরিস্থিতিতে পড়লো সে। শেহরাজ বন্ধুদের কথার পাল্টা উত্তর না দিয়ে বরং সুমুর লজ্জা পর মুখটা দেখে ঠোঁট টিপে হাসছে। লজ্জা পেলে নাকি নারীর সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। শেহরাজও দেখছে তার প্রেয়সী সৌন্দর্য। হঠাৎ শেহরাজের সুমুর হাত ধরে সুমুকে নিয়ে গেল সমুদ্রের একদম পারে। সুমু তাকিয়ে আছে তার খান সাহেবের দিকে। শেহরাজ চোখ দিয়ে ইশারা করে আঙুল তাক করে সুমুকে সামনের আকাশের দিকে তাকাতেই বলল। শেহরাজের হাতের ইশারায় বরাবর তাকালো সুম আকাশের দিকে। আকাশের ফায়ার ওয়ার্কস বেশি উঠেছে, তাতে বড় বড় করে লেখা আই লাভ ইউ সোমো। সুমুর চোখ দুটো জলজল করছে। শেহরাজ সুমুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি সুমো। সুমু তাকালো তার খান সাহেবের দিকে। আজ শুধু সুমুর অবাক হওয়ার দিন। মুখ ফুটে কিছু বলতে নিলে শেহরাজ আবারও চুপ করিয়ে দিল সুমুকে। হাত ধরে আবারও নিয়ে গেল গোলাপের পাপড়ির রাস্তার সামনে। চোখ দিয়ে ইশারা করলো সুমুকে পা বাড়ানোর জন্য। সুমু শেহরাজের হাতটা জোরে চেপে ধরল। শেহরাজ বুঝতে পারলো সুমুর ইচ্ছে। দুজনে একসাথে পা বাড়ালো। গোলাপের আর্চের সামনে এসে দাঁড়ালো দুজনে। অমিত এসে একটা লাল গোলাপের বুকে দিল শেহরাজের হাতে। শেহরাজ বুকেটা হাতে নিল। অমিত সুমুর হাতের ফুলগুলো নিয়ে চলে গেল। শেহরাজ কিছুক্ষণ সুমুর দিকে তাকিয়ে থেকে গোলাপ ফুলের বুকে নিয়ে সুমুর সামনে হাঁটু গেড়ে বসলো। ফুলের বুকেটা সুমুর সামনে বাড়িয়ে দিয়ে বলল, ব্যাচেলর পার্টির রাতে তোমার সাথে যখন আমার প্রথম দেহের সংস্পর্শ হলো, সেদিন তোমার ছোঁয়াতে আমি অন্যরকম কিছু অনুভব করেছিলাম। নিজের ওই অনুভূতিটাকে মিথ্যে প্রমাণ করতে এরপর আস্তে আস্তে আরও অনেকবার তোমাকে ছুঁয়েছি আমি। তখনও সেম ফিলিংসগুলো হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না এগুলো কেমন ফিলিংস। বারবার নিজের মনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতাম আমি। কিছুতেই আমার মনের কথাগুলোকে মেনে নিতে পারছিলাম না আমি। আস্তে আস্তে মনের কথাগুলোকে মেনে নিতে শুরু করলাম। তারপরও কোথাও একটা কিন্তু থেকেই গেল। বাট যেদিন এই কক্সবাজারের সমুদ্রের পানিতে তোমাকে তলিয়ে যেতে দেখছিলাম, সেদিন কেন যেন মনে হচ্ছিল আমার খুব কাছের কেউ আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, যাকে ছাড়া আর নিজেকে ভাবা সম্ভব না। নিজেকে ভালো রাখতে হলেও অন্তত তাকে একান্তই নিজের করে রাখতে হবে। তুমি জানো সুমু, সেদিন আমার পুরো দুনিয়া অন্ধকার হয়ে গেছিল। শেহরাজ খান কোনোদিনও কাউকে হারানোর ভয় পায়নি, কিন্তু সেদিন পেয়েছিল। আমার তোমাকে চাই সুমু, নিজেকে ভালো রাখার জন্য হলেও চাই। তুমি কি সারা জীবনের জন্য পুরো তুমিটাকে আমার নামে লিখে দিবে?
সুমু হাত বাড়িয়ে ফুলের বুকেটা নিল। আনন্দে আজ সুমু ট্রমার মধ্যে চলে গেছে, যার ফলে কথা বলতে ভুলে গেছে। সেরাজ বসে থাকা অবস্থায় পকেট থেকে একটা বক্স বের করলো। বক্স থেকে একটা ডায়মন্ডের রিং বের করে বক্সটা আবার পকেটে ঢুকিয়ে রেখে দিল সেরাজ। নিজের বা হাতটা বাড়িয়ে সুমুর দিকে সুমু একটু সময় নিয়ে নিজের বা হাতটা সেরাজের হাতের উপর রাখলো। সেরাজ খুব যত্ন সহকারে রিংটা সুমুর বা হাতের অনামিকা আঙুলে পরিয়ে দিল। সুমুর হাতের উপর আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। রাহিন, আইয়ুব, শারবাজ আর নিহাল পার্টির পেপার ফাটালো। বাকি সকলে একসাথে হাত তালি দিয়ে সিটি মারল। সেরাজ উঠে দাঁড়ালো সুমুর সামনে। সুমু আবারও দিক বেদিক লজ্জা শরম সব ভুলে জড়িয়ে ধরলো সেরাজকে। এতে সেরাজ নিজের উত্তর পেয়ে গেল। রাহিন সামিয়ার চোখ আর আইয়ুব নাজমিনের চোখে হাত রেখে ঠেকে দিল। সামিয়া তো চুপ করে থাকলো। নাজমিন নিজের কুনুই দিয়ে আইয়ুবকে একটাই গুঁতো মারল। ব্যথার চোখ মুখ কুচকে ফেললো আইয়ুব। চোখ ছাড়লো না নাজমিনের। সেরাজ সুমুকে বুক থেকে সরিয়ে আলতো করে সুমুর কপালে ঠোঁট ছোঁয়ালো। পকেট থেকে বাইকের চাবি বের করে সুমুর সামনে ধরলো। ভ্রু নাচিয়ে সুমুকে কিছু বোঝালো। সুমু আলতো হেসে মাথা ওপর নিচ নাড়িয়ে সম্মতি জানালো। সেরাজ সামিয়াদের ইশারা করতে সামিয়া আর নাজমিন এসে সুমুকে নিয়ে চলে গেল। মিনিট 20-এর মধ্যেই সুমুকে চেঞ্জ করিয়ে হাজির করলো সেরাজের সামনে। পাশে অন্ধকারের মধ্যে আগে থেকেই চেঞ্জ করার জায়গার ব্যবস্থা করিয়ে রেখেছিল সেরাজ। সুমুর চেঞ্জ করা হয়ে গেল। সেরাজ গেল চেঞ্জ করতে। 5 মিনিট 5-এর মধ্যে চেঞ্জ করে ফিরে আসলো সেরাজ। দুজনের পরনে রাইডিং কস্টিউম। রাহিন বাইক এনে সামনে রাখলো। সেরাজ সুমুকে হেলমেট পরিয়ে দিল। নিজে গিয়ে বাইকে বসে হেলমেট পরে নিল। হাত বাড়িয়ে দিল সুমুর দিকে। সেরাজের হাতের উপর হাত রেখে সুমু বাইকে উঠে পড়ল। আইয়ুব এসে সেরাজকে বলল। ডিনারের ব্যবস্থা করলি, ডিনার করে যাবি না? সেরাজ একটু নিচু কঞ্চে আইয়ুবকে বলল। ওটা তোরা করে নে, আমি এখন অন্য ডিনার করব। আইয়ুব কিছু বলতে নেবে তার আগে সেরাজ বাইকে স্টার্ট দিয়ে ওই স্থান ত্যাগ করল। বাইক চলছে ফুল স্পিডে। সুমুর সাথে থাকা সেরাজ প্রথমে নর্মাল স্পিডে চালালেও এখন সুমুর আশকারায় ফুল স্পিডে চালাচ্ছে। সুমুর ভাষ্য মতে কথাটা সেরাজ হেসে ফেলেছিল। তারপরই বাইক স্পিড ফুল বাড়িয়ে দিল। সুমু দাঁড়িয়ে 2 হাত মেলে দিল। উপভোগ করতে লাগলো এমন সুন্দর মুহূর্ত। হঠাৎ কি যেন মনে করে আবারও জাপটে ধরল সিরাজকে। আচমকা সেরাজ বাইক থামিয়ে দিল। সুমু কিছু বলতেই নিবে তার আগেই সুমুর দিকে তাকে সুমুর কোমর চেপে ধরে সুমুকে উঁচু করে নিজের দিকে ঘুরিয়ে সামনে এনে বসালো। সুমুর দুপা সেরাজের 2 উরুর উপর। সেরাজ আরো জোরে সুমুর কোমর চেপে ধরে একদম নিজের সাথে মিশিয়ে নিল। সুমুর হাইট এখন সেরাজের থেকে 2-3 ইঞ্চি বেশি হয়ে গেল। সেরাজ যত্ন সহকারে সুমুর হেলমেটটা খুলে দিল, নিজেরটাও খুলে ফেলল। সুমুর দিকে নেশাগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে পড়ল। এখন আমি এমন একটা কিছু করব যার জন্য তুমি নিজেকে 2 সেকেন্ডের মধ্যে প্রস্তুত করো। কথাটা বলতে দেরি হলেও সুমুর উষ্ঠজোড়া নিজের উষ্ঠের আয়তে নিতে দেরি হলো না সেরাজের। কেটে গেল মিনিট খানেক। সুমু দম নেওয়ার জন্য হাঁসফাঁস করছে। সেরাজ তবুও ছাড়ল না। সুমুকে মনে হচ্ছে অনেক দিনের পিপাসা একবারে মিটিয়ে নিচ্ছে সেরাজ। সুমুর ছটফট আরো বেশি বাড়তে সেরাজ ছেড়ে দিল সুমুকে। সুমু প্রাণ ভরে জোরে জোরে শ্বাস নিল। সুমুর উষ্ঠজোড়া রক্তের মতো লাল হয়ে গেছে। তিত্তির করে কাঁপছে সুমুর উষ্ঠজোড়া। সুমুর অবস্থা দেখে সেরাজ বড় করে চোখ গেল, ঠোঁট টিপে হেসে পড়ল। আরও একবার হবে নাকি সুইটহার্ট? সুমু সেরাজের কথা শুনে 2 হাত দিয়ে নিজের উষ্ঠ ঢেকে ফেললো। সেরাজ জোর করে সুমুর হাত দুটি সরিয়ে দিল। আলতো করে চুমু খেলো সুমুর উষ্ঠে। সুমু সেরাজকে জড়িয়ে ধরে মুখ লুকালো সেরাজের বুকে। সেরাজ মুচকি হেসে বাইক স্টার্ট করলো। রিসোর্টে ফিরতে ফিরতে রাত 3টে বাজলো সমুদ্রের। রাহিনরা সকলে শুয়ে পড়েছে। রুমে ঢুকতেই সেরাজ হতভম্ব হয়ে গেল। পুরো রুমটা তাজা ফুল আর ক্যান্ডেল দিয়ে সাজানো। সেরাজ খুব ভালো করে বুঝতে পারছে এগুলো তার বন্ধুদের প্ল্যান। সেরাজ একটু হেসে সুমুকে বলল, চলো বাসরটাও সেরে ফেলি। লজ্জায় সুমুর মরিমরি অবস্থা। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সোমা। সেরাজ সুমুর অবস্থা দেখে বলল, চিন্তা নেই, আজ আর বাসর করব না।
এমনিতেই তোমার যেই শরীর, এই শরীরে আমার গভীর ব্যাড টাচ পড়লে তুমি 1 মাসের আগে বেড ছেড়ে সোজা হয়ে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ আছে। আগে তোমাকে আমার টাচের যোগ্য করব, তারপর তোমার সাথে বাসর করব। সেদিন আর কোনো ছাড় পাবে না তুমি। এখন গিয়ে চেঞ্জ করে নাও, আমার অনেক ঘুম পাচ্ছে, ঘুমাবো। সুমু লজ্জায় মাথা নিচু করে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। মিনিট 10-এর মধ্যে ফিরে এলো। শেহরাজ রুমের মধ্যেই চেঞ্জ করে ফেলেছে, বেড থেকে ফুলগুলো পরিষ্কার করে ফেলেছে। সুমু বেরোতেই সুমুকে হ্যাচকা টান দিয়ে বেডের উপর ফেললো। পায়ের কাছে থাকা ব্ল্যাঙ্কেটটা দুজনে গায়ে জড়িয়ে নিল। সুমুর বুকের মধ্যে মুখ গুজে চোখ বন্ধ করলো সুমু। শেহরাজের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবলো, এই সব কিছু স্বপ্ন। সকালে ঘুম থেকে উঠলেই হয়তো স্বপ্নটা ভেঙে যাবে। আজ ঘুমাতে চায় না সুমু। যদি স্বপ্নটা ভেঙে যায়, তারপরও চোখ দুটো আটকে রাখতে পারল না সুমু। আলতো করে শেহরাজের চুলের উপর ঠোঁট ছুঁয়ে পরম আবেশে চোখ বন্ধ করলো সুমু। ভোরের আলো ফুটেছে, পাখির কিচিরমিচির আওয়াজে সুমু আধো আধো চোখ খুলে তাকালো। বেড ছেড়ে উঠতে নিয়ে শরীরের উপর ভারী কিছু অনুভব করতে আবারও শুয়ে পড়ল সুমু। পুরোপুরি চোখ মেলে তাকিয়ে দেখলো খান সাহেব তার বুকের উপর তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। একদম গভীর ঘুমে তলি আছে শেহরাজ। ব্যাপারটা সুমুর মন ছুঁয়ে গেল। সবকিছু এখন আর স্বপ্ন না, সত্যিই মনে হলো সুমুর। কাল রাতের বাইকের ঘটনা মনে পড়তে লজ্জায় কুকড়ে গেল সুমু। সুমু তার নরম হাত দিয়ে শেহরাজের মাথায় বিলি কেটে দিচ্ছে ছোট্ট করে। শেহরাজের চুলের উপর ঠোঁট ছুঁয়ে দিতেই শেহরাজ আরো একটু নড়ে চড়ে সুমুকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। শেহরাজের এমন পাগলামি দেখে সুমু আলতো হাসল। ঘুম জড়ানো কণ্ঠে শেহরাজ বলে উঠল, ঘুমের ঘোরে তুমি আবার আমার সুযোগ নিতে চাইছো বউ? শেহরাজের কথা হকচকিয়ে তাকালো সুমু। শেহরাজের ঘুম জড়ানো কণ্ঠ সুমুর কাছে বড্ড নেশালো লাগলো। পুরো শরীরে অন্যরকম শিহরণ বয়ে গেল। নিজেকে কোনো মতে সামলে কপালের মাঝে কয়েকটা ভাঁজ ফেললই পড়ল। আপনি এতক্ষণ জেগেছিলেন তাই না? সুমুর কথা শুনে শেহরাজ মুচকি এসে বলল, আমাদের মতো সিঙ্গেল ছেলেদের কি আর ঠিক মতো ঘুম হয় বলো? তার উপর যদি পাশে হট মেয়ে নিয়ে ঘুমাতে হয়, তাহলে তো আরও আগে ঘুম পালাবে। মনের মধ্যে একটা ভয় থাকে, বুঝলে? সুমু শিকুচকে বলল। কিসের ভয়? শেহরাজ দুষ্টু হেসে বলল, এই যে যদি তুমি আমার ভার্জিনিটি নষ্ট করে ফেলো, ঘুমের মধ্যে আমার সাথে উল্টাপাল্টা কিছু করো, আমি কিন্তু এখনও পিওর ভার্জিন। বিয়ে করলেও বউয়ের সাথে এখনও কিছুই করিনি। দয়া করে তুমি আমার ইজ্জতে হাত দিও না বউ। শেহরাজের এমন অদ্ভুত মার্কা কথা শুনে এমন একটু উচ্চস্বরে হেসে ফেল সুমু। সুমুর হাসির শব্দ শুনে শেহরাজ তপ করে সুমুর বুকের উপর থেকে মুখ তুলে সুমুর দিকে তাকালো। শেহরাজকে তাকাতে দেখে সুমুর হাসির আওয়াজ কমে গেলেও হাসি থামলো না। শেহরাজ নেশার জড়ানো কঞ্চে বলল, এইভাবে হেসো না সুইটহার্ট। বুকের বাঁ পাশটায় হাত রেখে বলল, এখানে খুব লাগে, একদম ঘায়েল করে দেয়। এমন সময় কল এলো শেহরাজের ফোনে। ফোনের স্ক্রিনের ওপর ফিরোজা নামটা ভেসে উঠেছে। সুমু নামটা দেখে খুব উৎসাহ নিয়ে তাকিয়ে রইল শেহরাজের দিকে। এই ফিরোজা মেয়েটাকে দারুণ লাগে সুমুর। দেখতে একদম কিউট, ফুটফুটে মিষ্টি একটা বাচ্চা। ওরই মতোই কিউট ওর কথাগুলো। সুমু অনেকবার ফিরোজাকে শেহরাজের সাথে ভিডিওতে দেখেছে। তখন থেকে ওই ছোট্ট বাচ্চাটার প্রতি অনেক টান পড়ে গেছে সুমুর। তার খান সাহেবও প্রচন্ড রকমের বাচ্চাদের ভালোবাসে। ফিরোজার সাথে একদম বাচ্চা ছিল আচরণ শেহরাজের। শেহরাজের চেহারার সাথে অনেক মিল আছে বাচ্চাটার। শেহরাজের অনেক না জানা ফলোয়ার্স ভাবে ফিরোজা হয়তো শেহরাজের মেয়ে, কিন্তু ফিরোজা শেহরাজের মামাতো বোন। সুমু নিজেও আগে ভাবতো হয়তো তার খান সাহেব বিবাহিত আর ফিরোজা তার মেয়ে। তখন সুমু একটা ধাক্কা খেলেও পরে কমেন্ট সেকশনে চেক করে জানতে পারে ওরা মামাতো ভাই বোন। সুমুর ভাবনার মাঝে শেহরাজ কল রিসিভ করতেই ওপাশ থেকে ফিরোজার অভিমানী সুর ভেসে এলো, আসসালামু আলাইকুম ভাইয়া। শেহরাজ মৃদু হেসে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম মাই লাভ। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ মাই লাভ, আমি খুব 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 ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি
একটু ভালো নেই? সেরাজ ফ্রুকুচকে প্রশ্ন করলো। কেন লাভ, তোমার কি হয়েছে? ফিরোজার কণ্ঠস্বর একটু কাঁদো কাঁদো শোনালো। সে অভিমানে সুরে বলল, তুমি বিড়িতে দিয়ে আমার একটু খাবো নাও নে ভাইয়া, তুমি পড়তে হয়ে গেছো। সেরাজ হেসে ফেললো উচ্চস্বরে। সুমু চুপ করে দুজনের কথা শুনছে আর মিটিমিটি হাসছে। সেরাজ সুমুকে এক হাতে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নিয়ে বলা, তোমার জন্য একটা অনেক বড় সারপ্রাইজের ব্যবস্থা করতে গিয়ে সময় পাইনি তোমার খোঁজ নেওয়ার লাভ। টিটু ভাইয়া, তার প্রায় টানতো তুমি আমার জন্য। সেটা এখন বলে দিলে তো সারপ্রাইজটা সারপ্রাইজ থাকবে না লাভ। তুমি আর কিছুদিন ওয়েট করো, সারপ্রাইজটা আমি তোমার সামনে নিয়ে আসলেই তুমি দেখতে পাবে কি সারপ্রাইজ। আচ্ছা। এখন তুমি তোমার মাম্মামের কাছে ফোনটা দাও লাভ, আর তুমি নিজের খেয়াল রেখো। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। ফিরোজা খুব উৎসাহিত কণ্ঠে বলল। ফিরোজা ফোনটা ওর আম্মুর কাছে দিয়ে বল নিয়ে রুমের মধ্যে খেলতে গেল। শেহরাজ কিছুক্ষণ আসিয়া বেগমের সাথে কথা বলে ফোন রেখে দিল। সুমু এতক্ষণ নীরব দর্শকের মতো সবটা শুনলো। শেহরাজ ফোনটা রেখে সুমুর দিকে তাকে টুপুস টুপুস করে সুমুর ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। দরজা ধাক্কাধাক্কিতে সুমু লজ্জা পাবার সময়টুকু পেল না। বাইরে থেকে আয়ুব প্রচন্ড জোরে চিৎকার করছে আর দরজা ধাক্কাচ্ছে। শেহরাজ বিরক্ত হয়ে কানে বালিশ গুঁজে আবারও শিব বলল, সাথে সুমুকেও নিয়ে নিজের সাথে জড়িয়ে নিল। সুমু ভ্রুকুচকে বলল, কি করছেন আপনি? আমাকে উঠতে দিন, অনেক বেলা হয়ে গেছে। আয়ুব ভাইয়া আপনাকে ডাকছে তো, আমাকে উঠতে দিন আর আপনিও উঠুন। সুমুর কথায় কোনো হেলদোল দেখা গেল না শেহরাজের মাঝে। সে সুমুকে আর শক্ত করে নিজের সাথে জড়িয়ে সুমুর গলায় মুখ গজে শুয়ে থাকলো। শেহরাজের কর্মে সুমু মহাবিরক্ত। বিয়ের পর কি তার খান সাহেবের এমন অধঃপতন হলো, নাকি আগে থেকেই এমন অধঃপতন ছিল সুমু বুঝতে পারছে না। বাইরে থেকে সকলের চিৎকার শোনা যাচ্ছে। এখন লজ্জায় সুমুর কচু গাছের সাথে গলায় দড়ি দিতে ইচ্ছে করছে। এই পালনের মতো শরীরটাকে সুমুর নিজের উপরে থেকে উঠানো সম্ভব না। কোন উপায় না পেয়ে মুষ্টামুষ্টি শুরু করলো সোমা। শেহরাজ মিটিমিটি হাসছে সুমুর কাণ্ড দেখে। সুমুকে জ্বালিয়ে বেশ মজাই পাচ্ছে শেহরাজ। মুষ্টামুষ্টি করতে করতে হাঁপিয়ে উঠলো সোমা। বড় করে একবার নিঃশ্বাস ছেড়ে বলল, আপনি কি করছেন খান সাহেব? প্লিজ আমাকে অন্তত ছাড়ুন। সকলে উঠে পড়েছে, আমাকে নিয়ে আপনি এখনো বেডে পড়ে আছেন। কি ভাবছে একবার ভাবুন তো। শেহরাজ আলতো হেসে বলল, সকলে কি ভাবছে সেটাও যদি আমি ভাবি তাহলে সকলে কি ভাববে সুইটার? আপাতত ওরাই না হয় ভাবুক, আমি পরে ভেবে নেব। এখন তুমি আমাকে ঘুমাতে দাও। আচ্ছা আপনি ঘুমান, আমাকে অন্তত উঠতে দিন। হুম, তুমি উঠে গেলে তো আমার ঘুম হবে না। কেন? কারণ কোলবালিশ ছাড়া আমি ঘুমাতে পারি না সুইটার। কোলবালিশ তো আছেই আপনার পাশে, ওটা নিন। আমাকে কেন ধরে রেখেছেন? আমাকে ছাড়ুন। এখন থেকে তো আমার এই কোলবালিশটাই চাই। ওইসব তুলোর কোলবালিশ আমার আর লাগবে না। আমার তো এই রক্তে মাংসে গড়া কোলবালিশটা চাই। ছাড়ুন না খান সাহেব, এখন না ছাড়লে পরে আমি সকলের সামনে অনেক লজ্জায় পড়ে যাব। প্লিজ ছাড়ুন। তোমার লজ্জা পাওয়া মুখটা দেখতে অনেক বেশি নেশারও লাগে সুইটার। তোমার লজ্জা পাওয়া মুখটা দেখার জন্য হলেও অন্তত তোমাকে দিনে 10 বার লজ্জায় ফেলবো আমি। সুমু চুপ করে রইল। এইভাবে বলে লাভ নেই। সুমু তো বুঝতেই পেরেছে খান সাহেবের থেকে ছাড়া পেতে হলে তাকে বুদ্ধি খাটাতে হবে, নয়তো কিছুতেই ছাড়া পাবে না সে। সুমু আচমকাই বলল, খান সাহেব, আমার অনেক খিদে পেয়েছে। কাল সেই রাতে খেয়েছি, তাও অল্প একটু। আপনার ভালোবাসার মানুষটা আসবে ভেবে, আপনাকে পাবার আগেই হারিয়ে ফেলবো ভেবে আর ঠিক মতো খেতে পারিনি। শেহরাজ একটু উচ্চ স্বরে হেসে ফেলল। সুমুর গলা থেকে মুখ উঠিয়ে সুমুর দিকে তাকিয়ে বলল, শেহরাজ খানের উপর ভালোই ট্রিক্স খাটিয়েছ তুমি অর্ধাঙ্গিনী। তবে শেহরাজ খানের কাছে তোমার এইসব ট্রিক্স তো খুব কাঁচা সুইটহার্ট। তারপরেও যাও, তোমায় ছেড়ে দেব, বাট আই হ্যাভ এ কন্ডিশন। সুমু কপালের মাঝে কয়েকটা ভাঁজ ফেলে বলল, কি কন্ডিশন?
সেরাজ দুষ্টু হেসে বলল, কাল তো তুমি তোমার ভালোবাসার মানুষটিকে পেলে, তো সেই খুশিতে কোনো পার্টি তো দিলে না, অন্তত মিষ্টি মুখ তো করাবে। আর তাই এখন তোমার আমাকে মিষ্টি মুখ করাতে হবে। সুমু আলতো হেসে বলল, ও এই ব্যাপার, আপনি আগে বলবেন না? আপনি আমাকে ছাড়ুন, আমি এক্ষুনি রাহিম ভাইকে দিয়ে মিষ্টি আনানোর ব্যবস্থা করছি। সেরাজ বাঁকা হেসে বলল, তোমার বোকামির তারিফ করতে হয় সুইটহার্ট। ওই মিষ্টি থেকেও বড় মিষ্টি খেতে চেয়েছি আমি। ওই মিষ্টি তো শুধু পেটের আর মুখের শান্তি দিবে, আবার ডায়াবেটিসের সম্ভাবনা আছে। আর আমি যেই মিষ্টি খেতে চেয়েছি তাতে পেট, মন, মুখ, মেজাজ সব কিছু শান্তি দিবে, প্লাস কোনো ডায়াবেটিস হওয়ারও চান্স নেই। সুমুর আর বুঝতে বাকি রইল না শেহরাজের কথার মানে। আহাম্মকের মতো গোল গোল চোখ করে তাকিয়ে রইল শেহরাজের দিকে। শেহরাজ সুমুর ছোটে আলতো করে আঙুল ছুঁয়ে নিজের ঠোঁট ছুঁয়ে দিল, ইশারা করলো সুমুকে কিস করার জন্য। সুমু না পারছে পালিয়ে যেতে, না পারছে লজ্জায় কোথাও ঢুকে যেতে। শেহরাজ সুমুর লজ্জা পাওয়া দেখে বলল, ওকে, তুমি লজ্জা পাও তাহলে আমি একটু ঘুমাই। তোমার লজ্জা পাওয়া শেষ হলে বলো, আমাকে আবার মিষ্টি খেতে হবে তো। রাতে দিব, এখন যেতে দিন। নো নো নো, বাকির নাম ফাঁকি সুইটহার্ট। আচমকায় সুমু শেহরাজের চোখের উপর নিজের হাত চেপে ধরল। সুমুর কাণ্ডে শেহরাজ দুষ্টু হাসছে। এগিয়ে নিয়ে গেল সুমু নিজের উষ্ঠ শেহরাজের উষ্ঠের কাছে। সুমু একদম শেহরাজের উষ্ঠের কাছে নিজের উষ্ঠ নিয়ে আসতে শেহরাজের ফোন বেজে উঠল। সুমু ভাবলো সে বেঁচে গেছে। সুমু সরে যেতে চাইল, তবে শেহরাজ সরে যেতে দিল না। চোখ থেকে সুমুর হাতটা সরিয়ে কলটা কেটে দিল। নিজে থেকেই চোখ বন্ধ করে রাখলো। এবার সুমু আবারও খুব ভালো করেই বুঝে গেল এখন সুনামি বয়ে গেল খান সাহেবের হাত থেকে তার মুক্তি নেই। এবার আর দেরি করলো না সুমু। ঝড়ের গতিতে শেহরাজের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে মুখ লুকালো শেহরাজের বুকে। শেহরাজ আলতো করে হেসে পড়ল, দেখতে দেবে না তোমার ওই লজ্জা পাওয়া মুখটা? সুমু ওভাবে মুখ গুজে পড়ে রইল। শেহরাজ জোর করে সুমুর মুখটা তার বুক থেকে সরল। সুমু হাত দিয়ে মুখ লুকাতেই গেল। শেহরাজ সুমুর হাত দুটো বেডের সাথে চেপে ধরে রাখলো। সুমু চোখের পাতা বন্ধ করে রেখেছে। শেহরাজ কিছুক্ষণ তাকিয়ে দেখলো তার প্রেয়সী লজ্জা মাখা মুখটা সুমুর কপালে ছোট্ট করে ঠোঁট ছুঁয়ে উঠে গেল সুমুর উপর থেকে। নিজের ওপর খালি অনুভব করতে সুমু ঝটপট উঠে বসল। কোনো দিকে না তাকে ফ্রেশ হতে ছুটল। শেহরাজ সুমুর পালানো দেখে মুচকি হাসল। বেড ছেড়ে উঠে গিয়ে রুমের দরজা খুলতেই হুড়মুড়িয়ে আয়ুবরা রুমের মেঝে উপর পড়ল। শেহরাজ দু হাত পকেটে গুজে দাঁড়িয়ে রইল। আয়ুব শেহরাজের মুখের দিকে তাকে দাঁত কেলিয়ে হাসল। রাহিন, শারবাজ, আরবাজ, নাজমিন আর সামিয়া মেঝে থেকে উঠে অন্যদিকে হাঁটা দিল। এমন ভাব করলো যেন তারা কিছুই জানে না। আয়ুব উঠে দাঁড়াতে গিয়ে কোমরের ব্যথায় চোখ মুখ উচকে ফেলল। সবগুলো আয়ুবের উপরে পড়েছে আর আয়ুব ডিরেক্ট মেঝের উপর। নিহাল হাত বাড়ালো আয়ুবের দিকে। নিহালের হাত ধরে উঠে দাঁড়ালো আয়ুব। কোমরের ব্যথা ফুলে শেহরাজের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে খুঁতিয়ে খুঁতিয়ে কিছু একটা দেখতে লাগলো। শেহরাজ মুখ খুলল না, ফিউ কুচকে তাকিয়ে রইল আয়ুবের দিকে। আয়ুব শেহরাজের চুলের ফাঁকে হাত ঢুকে কিছু একটা চেক করে বলল, তুই শাওয়ার নিসনি কেন আজকে? আয়ুবের প্রশ্ন শুনে সামিয়া আর নাজমিন তাদের রুমে ঢুকে পড়ল। রাহিন ফোনে কথা বলার ভান করে কেটে পড়ল। স্যান্ডি কেসে ফেলল। বাকি সকলে শেহরাজের দিকে উত্তরে আসায় তাকিয়ে রইল। শেহরাজের কপালের মাঝে কয়েকটা ভাঁজ ফেলে বলল, তোদের আরো কিছু বলার আছে? আয়ুব সুকুচকে বলল, আছেই তো। কি বল? তুই শাওয়ার না নিয়ে এখনো দাঁড়িয়ে আছিস, ছি আজকে। আচ্ছা এটা বল, রাতে একটু ঘুম হয়েছিল তো? তোদের সব প্রশ্ন করা শেষ, এখন যা, আমি ফ্রেশ হব। শেহরাজ ছেড়ে ঠুলে সবগুলোকে রুম থেকে বের করে দিয়ে রুমের দরজাটা লাগিয়ে দিল। সুমু এতক্ষণ আয়ুবদের কণ্ঠস্বর শুনে ওয়াশরুম থেকে বের হয়নি। রুমের দরজাটা আটকানো শব্দ পেতেই ওয়াশরুম থেকে বেরিয়ে তাওয়ালটা ছুঁড়ে মারলো শেহরাজের দিকে। শেহরাজ তাওয়ালটা ক্যাচ করে সুমুকে কাছে টেনে এনে বলল, কি হয়েছে সুইটহার্ট, রেগে আছো মনে হচ্ছে?
সুমু রাগ দেখিয়ে কিছু বলতে নিবে তখনই সেরাজের ফোনটা বেজে উঠল। সেরাজ মহা বিরক্ত হলো। এই ফোনটা ওর বন্ধুগুলোর মতন রোমান্সের সবসময় ডিস্টার্ব করছে। সেরাজ ভাবলো হয়তো আয়ুব কল করেছে ওদের ডিস্টার্ব করার জন্য। ফোনটা রিসিভ করে কিছু গালি দেবার মতো মেজাজ নিয়ে ফোনটার কাছে গেলে স্ক্রিনের উপর আরিয়ার নামটা দেখে ফিকুচকে ফেলো সেরাজ। ফোনটা হাতে নিয়ে একবার সুমুর দিকে তাকালো। সুমু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করতে ব্যস্ত। কিছুক্ষণ সুমুকে মন ভরে দেখলো সেরাজ। তার জীবনে নতুন টেনশনের সূচনা হতে চলেছে এটা সেরাজ এই কলটার মাধ্যমে বুঝতে পারছে। আবার নতুন করে ফোন বেজে উঠতে এই কলটা কেটে ফোনটা সুইচ অফ করে দিল সেরাজ। টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে।